আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের লার্নিং স্কুলের ধারাবাহিক আয়োজন ফ্রি ক্লাস। আজকের আয়োজনটা আরও একটু ব্যতিক্রম। সেটা হলো আমাদের কালকে কিন্তু ফুডে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটাকে ভালোভাবে যেন আপনারা দিতে পারেন সেই জন্য আপনাদের জন্য একটা বিশেষ আয়োজন। সেই ফুডের পরীক্ষাটা সম্ভাব্য গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আপনার পরীক্ষাটা যেন খুব ভালো হয় সেটার জন্য আপনাদের জন্য একটা দিক নির্দেশনামূলক ক্লাস হবে আজকে। যেন এক ক্লাসে অন্তত আপনি এমন কিছু পড়াশোনা করতে পারেন যেখান থেকে আপনার সিংহভাগ প্রশ্ন কমন পড়ে। বুঝে গেছে? আপনি যেন অন্তত 20-এর মধ্যে 15-16 নম্বর পান। আপনাদের খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা আছে এটার জন্য একটা দিক নির্দেশনামূলক সাজেশন ক্লাস। বুঝে গেছে? কি সাজেশনমূলক ক্লাস? ওকে। হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা জয়েন করেছেন তারা একটু সবাই শেয়ার করেন। শেয়ার করতে কৃপণতা করবেন না, বুঝা গেছে? শেয়ার করতে কৃপণতা করবেন না। সবাই একটু শেয়ার ডান লিখেন। যারা শেয়ার করেছেন তারা একটু শেয়ার ডান লেখেন। ওকে। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের কি কি বিষয় থাকবে? আমরা আজকে 10-15টা টপিক নিয়ে আলোচনা করবো। একটা ধামাক্কা আলোচনা হবে, বুঝে গেছে? একটা ধামাক্কা আলোচনা হবে ইনশাল্লাহ।
আপনাদের জন্য থাকবে, সেটা হলো আমরা কি কি আলোচনা করব। আমরা প্রথমে একটু তালিকাটা করি। বাংলাদেশ বিষয় বলে আমরা সাইডে লিখে রাখবো, যেন আমাদের একটা করে পড়বো আর একটা করে মুছাবো। প্রথমে হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, বাংলাদেশ বিষয়াবলী। এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় প্রাচীন জনপদ থেকে প্রশ্ন আসে না। যদিও আমরা ফ্রি ক্লাসে এগুলো পড়েছি, আবারও একটু রিভিশন দিব, কারণ আমাদের পরীক্ষার জন্য। বুঝে গেছে? প্রাচীন জনপদ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। একটু ছোট করে আমরা, ওকে। তারপরে বাঙালি জাতিকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়েছে এটা আমরা একটু জানি। বাঙালি জাতি থেকে প্রশ্ন আসবে, বাঙালি জাতি। তারপরে কি? তারপরে প্রশ্ন আসবে বাংলাদেশের প্রথম স্বাধীন নরপতি, সুলতান, নবাব আছে না, এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব সেটা হলো পলাশী যুদ্ধ। মধ্যযুগ থেকে আমরা পলাশী যুদ্ধ নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে মুঘল সাম্রাজ্য শুরু হয়। মুঘল সম্রাটদের মধ্যে একজন শাসক সম্পর্কে বললেই হবে, সম্রাট আকবর। ওকে। তারপরে আমরা পড়ব ইংরেজ শাসন, বঙ্গভঙ্গ। ইংরেজ শাসনের একটা গুরুত্বপূর্ণ অংশ বঙ্গভঙ্গ সম্পর্কে পড়ব। তারপরে পড়ব মন্বন্তর, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, মন্বন্তর বা দুর্ভিক্ষ। ওকে। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো পাকিস্তান আমলের 52-57 পর্ব, এখন নতুন এটা আসবে পরীক্ষায়, 69 পর্ব, আর 71-এর মার্চটা পড়বো, স্বাধীনতার ঘোষণা। এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। বাস, এই অংশটুকু আগে পড়ে নেই, একটা করে পড়বো, একটা করে মুছাবো। বুঝা গেছে? আমরা আলোচনা করেছি, রিভিশন হবে। আমরা আলোচনা করেছি, এখন শুধু রিভিশন দিব আমরা। বুঝে গেছে? মনোযোগ সহকারে ক্লাস করেন। পরীক্ষার হলে গিয়ে স্যারের কথা মনে পড়বে, চোখে চোখে বাড়বে, স্যার এটা বলেছিল, এটাই তো আসছে পরীক্ষায়। স্মৃতিচারণ করে করে আপনি পরীক্ষা দিতে পারবেন। প্রথম আসেন প্রাচীন জনপদ। বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় প্রাচীন জনপদ থেকে আসে না। আমরা কি শিখেছি বলেন তো? রিভিশন। সেটা হলো আমরা শিখেছি একটা টেকনিক, সেটা হলো পূব সহ কি লেখার স্পেসই তো নেই। হ্যাঁ, পূব সহ গৌরের বর চন্দ্র, গৌরের বর চন্দ্র, আমরা একটু এখানে লিখি, গৌরের বর চন্দ্র, পূব সহ গৌরের বর চন্দ্র, পূব সহ গৌরের বর চন্দ্র। তার মানে কি বলেন তো? তার মানে হলো প্রথম হচ্ছে পুন্ড্র, তাহলে সবচেয়ে প্রাচীন জনপদ পুন্ড্র। তারপরে আছে বঙ্গ, তারপরে কি আছে? সমতট, আপনারা দেখেই পারবেন, হরিকেল, তাই না? হরিকেল। এরপর আছে গৌর, এরপর আছে বরেন্দ্র, এরপর কি আছে? বরেন্দ্র। লাস্টে আছে কি? চন্দ্রদ্বীপ। লাস্টে কি আছে? চন্দ্রদ্বীপ। দেখছেন? বাংলাদেশের কোনো বইতে এরকম ভাবে আছে কিনা আমাকে থাকলে জানাবেন। বুঝে গেছে? কোনো জায়গাতে নাই, কোনো কেউ ওইভাবে উপস্থাপন করতে পারে নাই। আপনার যেন ভুল না হয় সেটার প্রতি আমরা বেশি নজর দিই। তাহলে পূব সহ গৌরের বর চন্দ্র, তাহলে এই যে পূব মানে পুন্ড্র সবচেয়ে প্রাচীন জনপদ। সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র। এটা কোথায় ছিল বলেন তো? কোথায় আছে? বর্তমান অবস্থানটা কোথায়? বর্তমান অবস্থানটা হচ্ছে মহাস্থানগড়। কোথায় সেটা? বগুড়া। এবং এটা কিন্তু করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড়টা। আর এটা হলো ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর। বরিশালও আছে এর মধ্যে। বরিশাল কিন্তু চন্দ্রদ্বীপেও আছে, একটু পরে আমরা এটা ক্লিয়ার করব। বরিশাল। ওকে। সমতট কুমিল্লা, নোয়াখালী। কালকে দেখবেন, আপনারা পরীক্ষায় দেখবেন এখান থেকে একটা প্রশ্ন থাকবে, এবং সেই প্রশ্নের উত্তরটা আপনি অবশ্যই পারবেন। কেন? কারণ আপনি টেকনিক জানেন। সিলেট, চট্টগ্রাম। গৌর হচ্ছে চাপাই মানে কি? চাপাই নবাবগঞ্জ। বরেন্দ্র মানে রাজশাহী, মানে গোটা রাজশাহী বিভাগ আর কি, রাজশাহী। আর চন্দ্রদ্বীপ এটা হলো বরিশাল। বরিশালটা আগে ছিল কোথায় বলেন?
বঙ্গের অংশ, কিন্তু যখন চন্দ্রদ্বীপ হইল তখন বরিশালটা চন্দ্রদ্বীপের অংশ হয়ে গেল। বরিশাল, বরিশাল, বরিশাল। ক্লিয়ার? শেষ। হ্যাঁ, চেঞ্জ কিভাবে করবেন এখন? বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে আপনারা এই প্রশ্নগুলো যদি দেখেন অনায়াসে উত্তর করতে পারবেন। কি? পূব সহ গৌড়ের বর চন্দ্র, সবচেয়ে প্রাচীন জনপদ পুন্ড্র, বঙ্গ, সমতট, হরিকেল, গৌর, বরেন্দ্র, চন্দ্রদ্বীপ। তাহলে পুন্ড্র কি কি অঞ্চল নিয়ে গঠিত? মহাস্থানগড় বগুড়া, বঙ্গ ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, সমতট কুমিল্লা, নোয়াখালী, হরিকেল সিলেট, চট্টগ্রাম, গৌর চাপাই, বরেন্দ্র রাজশাহী এবং চন্দ্রদ্বীপ বরিশাল। ক্লিয়ার? পারবেন? এগুলো খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদে যদি আসে পারবেন? হ্যাঁ, মনে পড়বে তখন আমার কথা? কার কার মনে পড়বে বলেন তো? যে স্যার আপনার কথা মনে পড়বে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এটা মুছে ফেলি, মুছে ফেলি। ওকে, আমাকে একটা কমেন্ট করেন, সেটা হলো আমাকে একটু বলবেন এখন সেটা করার কি প্রয়োজন? ওটাই তো ভালো ছিল, তাহলে ওটা লেখা ছিল তো। ওকে, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। যাদের মনে পড়বে তারা দয়া করে একটু শেয়ার করবেন আজকে। বুঝে গেছে? তাছাড়া আর কিছু চাই না। ওকে, এরপরে আমরা জানবো বাঙালি জাতি। বাঙালি জাতি আমরা ক্লাস নিচ্ছি কিসের বলেন তো? উপপরিদর্শক পদের সাজেশনমূলক ক্লাস। বাঙালি জাতি, আমরা জানি বাঙালি জাতিকে কয় ভাগে ভাগ করা হয় বলেন তো? প্রথমে দুই ভাগে, একটা হলো অনার্য, একটা হলো অনার্য। অনার্য, এই অনার্যটার আরেক নাম হলো প্রাক আর্য, প্রাক আর্য অথবা আর্য পূর্ব, অথবা আর্য পূর্ব, আর্য পূর্ব। ওকে, আরেকটা হলো আর্য, আরেকটার নাম কি? আর্য। ওকে, এই অনার্য জাতিটাকে আবার চার ভাগে ভাগ করা হয়। দেখেন, জীবনেও ভুল হবে না, জীবনেও ভুল হবে না। আমি লিখবো নো, নো ড্যাম, ড্যাম, নো ড্যাম। নো ড্যাম মানে কি বলেন তো? নো ড্যাম মানে হলো নেগ্রিটো, নেগ্রিটো, অস্ট্রিক, অস্ট্রিক, দ্রাবিড়, দ্রাবিড়, আর মঙ্গোলীয়। মঙ্গোলীয়র আরেক নাম হচ্ছে ভোটচেনীয়, মঙ্গোলীয় অথবা ভোটচেনীয়, ভোটচেনীয়। আপনারা একটু বাংলাদেশের উপজাতির কথা লক্ষ্য করেন, উপজাতিদের একটু মনে রাখার বা একটু উপজাতিদের চেহারাটা চোখে চোখে ভাসান, দেখবেন এই উপজাতিটা দেখতে চীনের, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার মানুষের মতো। তার মানে কি? তার মানে বাংলাদেশের উপজাতিদের সৃষ্টি হয়েছে বা উপজাতিদের উৎপত্তি হয়েছে এই ভোটচেনীয় জনগোষ্ঠী থেকে, নরগোষ্ঠী থেকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, উপজাতিরা, বাংলাদেশের উপজাতিরা নৃতাত্ত্বিকভাবে কোন নরগোষ্ঠীর অংশ? বাংলাদেশের উপজাতিরা নৃতাত্ত্বিকভাবে কোন নরগোষ্ঠীর অংশ? তখন উত্তর কি হবে কমেন্টে জানান। বাংলাদেশের উপজাতিরা নৃতাত্ত্বিকভাবে কোন নরগোষ্ঠীর অংশ? বাংলাদেশের উপজাতিরা নৃতাত্ত্বিকভাবে কোন নরগোষ্ঠীর অংশ? একটু অ্যান্সার করেন তো, কমেন্টে জানান আমাকে। বাংলাদেশের উপজাতিরা নৃতাত্ত্বিকভাবে কোন নরগোষ্ঠীর অংশ? উপজাতিরা নৃতাত্ত্বিকভাবে কোন নরগোষ্ঠীর অংশ একটু বলেন, একটু বলেন আমাকে, দ্রুত বলেন।
উপজাতিরা নৃতাত্ত্বিকভাবে কোন নরগোষ্ঠীর অংশ? ইয়েস, মঙ্গোলীয় বা ভোটচেনীয়। অনেকে অ্যান্সার করেছেন মঙ্গোলীয় বা ভোটচেনীয়। সহজ ভাষায় মনে রাখতে পারবেন, সৈনিকদের মতো দেখতে, চীনের মানুষের মতো দেখতে, এই জন্য এরা হবে মঙ্গোলীয় বা ভোটচেনীয় নরগোষ্ঠীর অংশ। এই যে অস্ট্রিক এবং দ্রাবিড়, এই দুই গোষ্ঠী মিলে একটা জাতি হয়েছে, তার নাম হচ্ছে আদি অস্ট্রেলীয়। আদি অস্ট্রেলীয়, আদি অস্ট্রেলীয় বা অস্ট্রোলয়েড। বাংলাদেশের মানুষ নৃতাত্ত্বিকভাবে আদি অস্ট্রোলয়েড নরগোষ্ঠীর অংশ। বাংলাদেশের মানুষ নৃতাত্ত্বিকভাবে আদি অস্ট্রোলয়েড নরগোষ্ঠীর অংশ। এই জন্য বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়। বাঙালি জাতিকে কি বলা হয়? সংকর জাতি বলা হয়। কারণ বহু জাতির মিশ্রণে, বহু জাতির ক্রসিংয়ে এই জাতির উৎপত্তি হয়েছে। বহু জাতির মিশ্রণে বা বহু জাতির ক্রসিংয়ে এই জাতির উৎপত্তি হয়েছে। এই জন্য বাঙালি জাতিকে সংকর জাতি বলা হয়, বা হাইব্রিড নেশন বলা হয়, বা হাইব্রিড নেশন বলা হয়, বা সংকর জাতি বলা হয়। কি জাতি বলা হয়? হাইব্রিড নেশন বা সংকর জাতি বলা হয়। হাইব্রিড নেশন বা সংকর জাতি বলা হয়। বুঝা গেছে? কথা ক্লিয়ার? মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? বাঙালি জাতিকে কি জাতি বলা হয় একটু কমেন্ট করবেন। বাঙালি জাতিকে কি জাতি বলা হয় একটু কমেন্ট করবেন, দ্রুত একটু কমেন্ট করবেন। বাঙালি জাতিকে ক্লাস রেকর্ড রাখেন স্যার, এখন নোট করতে পারতেছি না। হ্যাঁ, রেকর্ড তো থাকবেই, রেকর্ড তো থাকবেই। আর আপনাদের নোট করার আজকে পর্যাপ্ত সময় আমরা দিতে পারতেছি না। কারণ কি? কারণ হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমরা প্রায় 15-16টা টপিক আলোচনা করব। শুধু শুনেন, বুঝে গেছে? তাইলেই হবে। আর পরবর্তীতে একটু দেখে নোট করেন, তাও চলবে। ওকে, এরপরে আমরা একটু দেখব এই যে যেখান থেকে প্রশ্ন আসতে পারে আমি ওই জায়গাটা টাচ করবো। আমি কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করলে বুঝবেন না কিছুই, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নাই। প্রথম স্বাধীন এখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রথম স্বাধীন প্রশ্ন আসতে পারে। বুঝে গেছে? তাহলে আরেকটা টপিক প্রথম স্বাধীন। ওকে, এটা 3 নাম্বার টপিক মনে হয়, তাই না? তাহলে আমি লিখলাম 3 নাম্বার প্রথম স্বাধীন। ওকে, নরপতি, আমি আগে বলেছি এগুলো। নরপতি, সুলতান, প্রথম স্বাধীন, নরপতি, সুলতান, আর হচ্ছে নবাব। বুঝে গেছে? তাহলে নরপতির নাম হচ্ছে রাজা শশাঙ্ক। প্রথম স্বাধীন নরপতির নাম হলো রাজা শশাঙ্ক। সুলতান, তার নাম হচ্ছে ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ, এখান থেকে প্রশ্ন আসে, কনফিউজিং এবং আসেও পরীক্ষায়। ফখরুদ্দিন মোবারক শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ। আর নবাব, প্রথম স্বাধীন নবাব, তার নাম হলো কি বলেন? প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান, প্রথম স্বাধীন নবাব, তার নাম হচ্ছে মুর্শিদ কুলি খান। তাহলে প্রথম স্বাধীন, এই জায়গা থেকে প্রশ্ন আসলে কে কে পারবেন? তারা ইনশাআল্লাহ বলেন যে স্যার আমি পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি পারবো স্যার, আমি পারবো ইনশাআল্লাহ। বলেন কারা কারা পারবেন? প্রথম স্বাধীন এখান থেকে যদি প্রশ্ন আসে কারা কারা পারবেন একটু আমাকে বলেন তো, একটু বলেন তো ভাইয়া, কে কে পারবেন একটু বলেন আমাকে যে স্যার আমি ইনশাআল্লাহ পারবো। ওকে, যারা ইনশাআল্লাহ বলবে তাদের পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি কমন পড়বে ইনশাআল্লাহ। তাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কমন পড়বে, ইনশাআল্লাহ। দোয়া করে দিচ্ছি, সারোয়ার স্যারের চেহারা ভাসবে ইনশাআল্লাহ চোখে চোখে। যদিও সারোয়ার স্যার চেহারা এত সুন্দর না, কালো লোক, ঠিক আছে, কিন্তু ভাসবে ইনশাআল্লাহ ভাসবে ইনশাআল্লাহ। ওকে, কয়টা কমন পড়ে একটু মিলাই নেন। এরপর আমরা পড়বো পলাশির যুদ্ধ। মধ্যযুগের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো পলাশির যুদ্ধ বা পলাশির যুদ্ধ। আমরা একটু শক আকারে পড়েছিলাম, তাই না? শক আকারে পড়েছিলাম পলাশির যুদ্ধ। দেখেন প্রশ্ন আনকমন থাকার কোনো সুযোগই নাই, ইম্পসিবল, সুযোগ নাই। কারণ কি? দেখেন এমন ভাবে শকটা আমি তৈরি করেছি যে এই শকের বাইরে, পলাশির যুদ্ধ থেকে যদি কোনো প্রশ্ন আসে এই শকের বাইরে দেওয়া সম্ভব না। ওকে, যুদ্ধ, সাল, প্রতিপক্ষ, বিজয়ী,
বিজয়ী, বিজয়ী, বিজয়ী। ওকে, তাহলে প্রথম যুদ্ধ, প্রথম যুদ্ধ, যুদ্ধ হয়েছে তিনটা, কয়টা হয়েছে? তিনটা। প্রথম যুদ্ধ সালটা হলো 1526, 1526। প্রতিপক্ষ ছিল বাবর ভার্সেস ইব্রাহিম লোদি। মনে রাখবেন পলাশির যুদ্ধে সবকটা যুদ্ধে জয়ী হয়েছে মোগলরা। জয়ী হয়েছে কারা? মোগলরা হয়েছে। তাহলে মোগল মানে বাবর, তাহলে বাবর জয়লাভ করেছে, বাবর জয়লাভ করেছে। ক্লিয়ার? দ্বিতীয় যুদ্ধ হয়েছে 1556 সালে। কার কার মধ্যে? বৈরম খান ভার্সেস হিমু। বৈরম খান ভার্সেস, কে জিতবে? অবশ্যই বৈরম খান জিতবে, অবশ্যই বৈরম খান জিতবে। বৈরম খান, বৈরম খান। ওকে, বৈরম খান। ওকে, এরপরে দেখবেন তৃতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ 1761 সালে হয়েছিল। 1761 সালে কার কার মধ্যে হয়েছিল? আহমদ শাহ আবদালি ভার্সেস মারাঠা। কে জিতবে? আবদালি জিতবে। কারণ আবদালি মুঘল প্রতিনিধি। বুঝা গেছে? 1761 সালে হয়েছিল। মনে রাখেন, বিশ্বাস করেন, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আগে ঈমান আনেন, বিশ্বাস করেন, বিশ্বাস স্থাপন করেন যে প্রশ্ন এই ছকের বাইরে পলাশির যুদ্ধ থেকে অন্তত হবে না। বুঝা গেছে? এবার মনে রাখবেন, স্যার এগুলো তো পানিপথের যুদ্ধ, সরি পলাশির যুদ্ধ না, এটা পানিপথের যুদ্ধ। আমাকে একটু সংশোধন করে দিবেন না আগে? সরি, পলাশির যুদ্ধ না, পানিপথের যুদ্ধ। সরি, একটু ভুল হয়ে গেছে, সরি, আন্তরিকভাবে দুঃখিত। পানিপথের যুদ্ধ, সরি, পলাশির যুদ্ধ তো আর তিনটা হয় না, পানিপথের যুদ্ধ। ওকে, সরি। ওকে, থ্যাংক ইউ। যিনি সংশোধন করে দিয়েছেন তাকে ধন্যবাদ। পানিপথের যুদ্ধ, তিনটা যুদ্ধ হয়েছিল। এই পানিপথের যুদ্ধ এখানে বাইরে কিন্তু আর আসবে না, এখানে বাইরে কিন্তু এই ছকের বাইরে কিন্তু আসার সুযোগ নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, এই পানিপথ নামক স্থানটি ভারতের হরিয়ানা প্রদেশে অবস্থিত। বুঝা গেছে? পানিপথের যে যুদ্ধগুলো হয়েছিল এটা হরিয়ানা প্রদেশে অবস্থিত, পানিপথ নামক স্থানটি। ওকে, তাহলে এটা পানিপথের যুদ্ধ, শুদ্ধ করে নেবেন। পানিপথের যুদ্ধ, পলাশির যুদ্ধ তো একবারই হয়েছিল, তাই না? পানিপথের যুদ্ধ হয়েছিল মধ্যযুগে। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। এটা আমাদের ক্লিয়ার। আমরা এবার চলে যাব এই যে মুঘল শাসক, এখান থেকে প্রশ্ন আসতে পারে। মুঘল শাসক আমরা বলেছিলাম, মনে রাখার কৌশল, বাহু আজ সাজা আও। আমরা শুধু দেখব যে কোনটা ইম্পর্টেন্ট, সেটা দেখব। কোনটা দেখব? একটা হলো গ্রন্থ। এই মুঘল সম্রাটদের মধ্য থেকে কয়েকজনের গ্রন্থ আছে, এই গ্রন্থটা আগে দেখে নিই। বাবরের গ্রন্থের নাম হচ্ছে তুজুক-ই-বাবর। ঠিক আছে? আকবরের গ্রন্থ আছে আইন-ই-আকবরী। এই প্রশ্নগুলো কিন্তু আসে পরীক্ষায়, আইন-ই-আকবরী। আর একটা হলো আওরঙ্গজেবের ফতুয়া-এ-আলমগীরি। প্রশ্ন কোন জায়গা থেকে আসে এটা আপনাকে বুঝতে হবে। বুঝা গেছে? এই যে দেখেন, গ্রন্থগুলো আগে পড়ে নিলাম। তাহলে তিনজনের গ্রন্থ আছে, তুজুক-ই-বাবর বা বাবরনামা, আইন-এ-আকবরী, ফতুয়া-এ-আলমগীরি। বুঝা গেছে? আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তিনজনের তিনটা গ্রন্থ আমরা এবার আসলে কিন্তু পারবো। তুজুক-ই-বাবর, আইন-এ-আকবরী, ফতুয়া-এ-আলমগীরি। এর বাইরেও আরেকজনের গ্রন্থ আছে, সেটা হলো বাহু আজ। এই যে জ আছে না, জাহাঙ্গীরের গ্রন্থ আছে, জাহাঙ্গীরের গ্রন্থ আছে, তুজুক-ই-জাহাঙ্গীর।
তুজুকি জাহাঙ্গীর। তাহলে বাবর আমরা লিখি নাই, তাও জানি বাবর, বাতে হচ্ছে বাবর, আতে আকবর। আমরা না লিখলেও কিন্তু এটা পারতাম। আদে কি বোঝায়? আকবর। আর এটা আওরঙ্গজেব, এটা হলো আওরঙ্গজেব, এটা হলো আওরঙ্গজেব, আওরঙ্গজেব, আওরঙ্গজেব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখনো যারা মাঝখানে আমরা আছি 26 মিনিট, এখনো যারা শেয়ার করেন নাই তারা দয়া করে একটু শেয়ার করে দেন, তারা একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন। ক্লিয়ার? তাহলে আমাদের কার কার গ্রন্থ পড়তে হবে? বাবর, আকবর, আওরঙ্গজেব। জাহাঙ্গীরটা কম ইম্পর্টেন্ট, তারপরও পড়তে পারে। ওকে, এবার স্পেসিফিক্যালি আকবর সম্পর্কে একটু বেশি জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সম্রাট আকবর একটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, মাত্র 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসেন। 13 বছর বয়সে আকবর সিংহাসনে বসেন। 13 বছর বয়সে আকবর কি করেন? সিংহাসনে বসেন। 13 বছর বয়সে আকবর কি করেন? সিংহাসনে বসেন। ওকে, এরপর কি করেন? আকবর, ভেরি ইম্পর্টেন্ট, আকবর বাংলা সনের প্রবর্তন করেন। বাংলা সনের প্রবর্তন করেন, প্রবর্তন করেন। আকবর বাংলা সনের প্রবর্তন করেন। আরেকটা জিনিসের প্রবর্তন করেন আকবর, সেটা হচ্ছে দ্বীনে ইলাহি। এটা ইম্পর্টেন্ট, দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহি এটা হলো ধর্ম, এই ধর্মের প্রবর্তন করেন আকবর। দ্বীনে ইলাহি নামক একটা ধর্ম আছে, সেই ধর্মের প্রবর্তন করেন। বুঝা গেছে? আর কি করেন? আরেকটা কাজ করেন, তিনি জিজিয়া কর, কোন মুসলিম শাসকের অধীনে যদি অমুসলিমরা বাস করে, অমুসলিমদের কর দিতে হয়, সেই করটার নাম হচ্ছে জিজিয়া কর। সেই জিজিয়া কর রহিত করেন। মানে পবিত্র কোরআন শরীফের একটা বিধান আছে, অমুসলিমরা মুসলমানদেরকে কর প্রদান করবে, সেটা নাম হচ্ছে জিজিয়া কর। কোরআনের সেই বিধানটা কি করেন? আকবর রহিত করেন, জিজিয়া কর রহিত করেন। তবে মনে রাখতে হবে, সেই জিজিয়া করটা আবার পুনরায় চালু করেন সম্রাট আওরঙ্গজেব। আওরঙ্গজেব ছিলেন সবচেয়ে ধর্মপ্রাণ শাসক মুঘলদের মধ্যে, আর আকবর ছিলেন সবচেয়ে কম ধর্মপ্রাণ শাসক, মানে তিনি কম ধার্মিক ছিলেন। বুঝে গেছে? আমার কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমাকে একটু বলেন যে জিজিয়া করকে রহিত করেন, একটু কমেন্ট করেন তো, একটু কমেন্ট করেন যে জিজিয়া করকে রহিত করেন। ওকে, আকবরের তো ধর্মই ছিল না, রাইট? যারা ইতিহাস একটু পড়েছেন তারা জানেন আকবর কেমন লম্পট ছিলেন। ওকে, ক্লিয়ার? ওকে, সম্রাট আকবর অনেকে কমেন্ট করেছেন, খাদিজা, লতিফুর, সানজিদা, মায়াবন, জারিফ, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আমরা ব্রিটিশ আমল সম্পর্কে পড়ব। ব্রিটিশ আমলের দুইটা ঘটনা উল্লেখযোগ্য যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ব্রিটিশ আমল, এই ব্রিটিশ আমলের একটা ইম্পর্টেন্ট হচ্ছে মন্বন্তর। কি? মন্বন্তর বা দুর্ভিক্ষ, মন্বন্তর বা দুর্ভিক্ষ, মন্বন্তর বা দুর্ভিক্ষ। একটা হলো ৭৬-এর মন্বন্তর, ৭৬-এর মন্বন্তর। আরেকটা হচ্ছে ৫০-এর মন্বন্তর, ৫০-এর মন্বন্তর, ৫০-এর মন্বন্তর। মনে রাখবেন মন্বন্তর মানে এই দুইটা সাল মনে রাখতে হবে, একটা হলো বাংলা সাল আর একটা হচ্ছে ইংরেজি সাল। তাহলে আমরা দেখি একটু বাংলা, আর একটু দেখি ইংরেজি।
এখানেও বাংলা আর ইংরেজি, বাংলা আর ইংরেজি। তাহলে এখানে ৭৬ মন্বন্তর বাংলা কত ১১৭৬, আর ইংরেজি কত ১৭৭০। ৫০ মন্বন্তর বাংলা ১৩৫০। মনে রাখবেন বাংলা সালের শেষ ২ ডিজিট অনুযায়ী মন্বন্তরটা হয়। আর ইংরেজি কত ১৯৪৩। এই ৭৬ মন্বন্তরে ধরা হয় প্রায় অর্ধকোটি মানুষ মারা যায়। এবং এখানে শাসক ছিলেন কার্টিয়ার। কে ছিলেন? কার্টিয়ার। ওকে, ক্লিয়ার? পারবেন? দুর্ভিক্ষ বা মন্বন্তর থেকে প্রশ্ন আসলে পারবেন ইনশাআল্লাহ। 2 বার দুর্ভিক্ষ হয়, ১১৭৬ মানে ৭৬ মন্বন্তর, আর এটা ৫০ মন্বন্তর বা ১৩৫০ সালে মন্বন্তরটা হয়। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে, এরপরে আমরা চলে যাব আমাদের পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধের শুরু পাকিস্তান আমল ১৯৫২ সালের ঘটনাতে আমরা চলে যাব। মানে ৫২ রাষ্ট্রভাষা থেকে কি আসবে? একটা প্রশ্ন খুবই আসে, সেটা হলো রাষ্ট্রভাষা। এখান থেকে প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে রাষ্ট্রভাষা থেকে? আমরা কি পড়বো? মোটা দাগে কয়েকটা জিনিস পড়বো। একটা হলো রাষ্ট্রভাষা সংগঠন, এখান থেকে প্রশ্ন ১০০ বার আসতেছে, মানে প্রতিনিয়ত আসতেছে। সংগঠন পড়বো আমরা, রাষ্ট্রভাষার সংগঠন পড়বো রাষ্ট্রভাষা আন্দোলনের। তারপরে শহীদ থেকে প্রশ্ন আসবে, শহীদ সমাচার, এখান থেকে প্রশ্ন আসবে। তারপরে আসবে কি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম, এটা আমরা একটু দেখব। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম, এই দুইটা জায়গা আমরা একটু নক করব, তাহলেই পারবো। তাহলে আমরা সংগঠনটা দেখি আগে পড়ি। দেখেন সংগঠন, তাহলে সংগঠনটা এমন ভাবে পড়বো যেন প্রশ্নটা কমন থাকে। সংগঠনের নাম, সাল, সংগঠনের নাম, সাল, সভাপতি। 3টা সংগঠন বেশি ইম্পর্টেন্ট। প্রথম সংগঠনের নাম হলো তমুদ্দুন মজলিস, ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দুন মজলিস, যেটা 2 সেপ্টেম্বর 1947 সাল, অর্থাৎ পাকিস্তান স্বাধীন হওয়ার পরে সৃষ্টি হয়। এবং এটা সভাপতি ছিল অধ্যাপক আবুল কাশেম, যেটা এইবারও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবারও বিসিএস পরীক্ষায় এসেছিল। আবুল কাশেম 47তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আবুল কাশেম কোন বিভাগের অধ্যাপক ছিলেন? পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। এই প্রশ্নটা আসছিল বিসিএস এ। এরপর আমরা আরেকটা পড়লেই চলবে, সেটা হলো সর্বদলীয়। আমরা যখন পেইড বেসে ক্লাস নিয়েছি 5টা সংগঠন পড়েছি, এখন আমরা 5টা পড়বো না, 2টা পড়বো। 2টা বিসিএস পরীক্ষায় এসেছিল, তো 2টা থেকেই আসতে পারে। তাহলে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা গঠিত হয় 31 জানুয়ারি 1952। এটা বিসিএস পরীক্ষায় আসছিল। আর এটা সভাপতি হচ্ছে কাজী গোলাম মাহবুব। এই 2টা সংগঠন আমরা একটু পড়বো। 2টা সংগঠন থেকে কিন্তু বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল। সুতরাং একটু মনের মধ্যে একটু ছাপ লাগায় রাখেন, মনের মধ্যে ছবি তুলে রাখেন, যেন এটা যে খাদ্য অধিদপ্তরের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা আছে, সেটা যেন আপনি পারেন ইনশাআল্লাহ। ওকে, পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো। যারা পারবেন তারা একটু ইনশাআল্লাহ বলেন, ওকে। তাহলে সবাই একটু কমেন্ট করেন, ভাষা আন্দোলনের প্রথম সংগঠন কোনটি? তাহলে সংগঠন শেষ। এবার পড়বো শহীদ।
এরপর পড়ব শহীদ, শহীদ সমাচার পড়ব, ভাষা আন্দোলনের শহীদ সমাচার। ওকে, শহীদ সমাচার, ভাষা শহীদ সমাচার, ভাষা শহীদ সমাচার, ভাষা শহীদ সমাচার। তাহলে আমরা পড়ব প্রথম শহীদ। আপনারা কমেন্ট করতে থাকেন, আমি এটা লিখে তারপর আমি কমেন্ট করব ইনশাআল্লাহ। ওকে, প্রথম শহীদ দাবি শিক্ষার্থী, দাবি শিক্ষার্থী। এরপর বলতে হবে হাইকোর্টের কর্মচারী, হাইকোর্টের কর্মচারী। শিশু শহীদ, শিশু শহীদ। তাহলে ভাষা শহীদ সমাচার, প্রথম শহীদের নাম হচ্ছে রফিক। আপনারা অনেকে কমেন্ট করেছেন, আমি দেখেছি। প্রথম শহীদের নাম রফিক। তমুদুল মজলিস কমেন্ট করতে থাকেন, কমেন্ট করতে থাকেন, আমি দেখব। ওকে, দাবি শিক্ষার্থী ছিল, একজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার নাম হচ্ছে বরকত, তবে তার ডাক নাম হলো আবাই, ডাকনাম আবাই, ডাকনাম হলো আবাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষ, রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আর হাইকোর্টের কর্মচারী ছিলেন শফিউর, হাইকোর্টের কর্মচারী ছিলেন শফিউর। শিশু শহীদ ছিলেন ওহিউল্লাহ, শিশু শহীদ হলেন ওহিউল্লাহ, শিশু শহীদ হলেন ওহিউল্লাহ। মাত্র বয়স ছিল 9 বছর, মাত্র 9 বছরের একজন শিশু ভাষা আন্দোলন করতে গিয়ে জীবনের মায়া ত্যাগ করে শহীদ হয়ে যান। বুঝে গেছে? তাহলে আপনারা যদি 3 নং 27 বছর বয়স অনেকের, যদি একটা চাকরি নিশ্চিত না করতে পারেন, তাহলে কিন্তু এই ওহিউল্লাহরা অভিশাপ করবে যে এদের জন্য কি আমরা ভাষার জন্য জীবন দিয়েছিলাম। সুতরাং একটু ওহিউল্লাহর অভিশাপ থেকে বাঁচতে হলেও মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। বুঝে গেছে? সে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ পাক আপনাকে দিবে না দিবে না সেটা আল্লাহর বিষয়, কিন্তু আপনার চেষ্টাটা অব্যাহত থাকুক। বুঝে গেছে? ক্লিয়ার? ওকে ওকে, আমরা একটু দ্রুত পড়ব, আন্তর্জাতিক যেন আমরা কিছুটা ধরতে পারি। ওকে ওকে, এরপর আমাদের ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম। ওকে, প্রথম কবিতা, নাটক, উপন্যাস, গল্প, চলচ্চিত্র, বাস এই কয়টাই জানবো শুধু। কবিতার নাম কাঁদতে আসিনি, কি করতে আসছি? ফাঁসির দাবি নিয়ে এসেছি, কাঁদতে আসিনি। কবি হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী। নাটকের নাম হচ্ছে কবর, নাট্যকার হচ্ছে মুনির চৌধুরী, যিনি শহীদ বুদ্ধিজীবীও বটে, মুনির চৌধুরী। ওকে, এবার উপন্যাস আরেক ফাল্গুন, জহির রায়হান। গল্প একুশের গল্প, জহির রায়হান। এগুলো চলচ্চিত্র জহির রায়হান। জীবন থেকে নেওয়া, জহির রায়হান। ক্লিয়ার? তাহলে এই ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আনকমন কিছু এমন প্রশ্ন আসবে যেটা আপনার প্রথাগত পড়ার বাইরে, সেজন্য আমি যেভাবে আজকে গুছিয়ে দিচ্ছি এভাবে পড়েন। কোন শ্রেণী ক্লাস চলছে বলবে? আচ্ছা ওকে, আমরা কমেন্টগুলো একটু ঠিক করি। ওকে, ক্লিয়ার? ওকে,
আপনারা বলেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি? এটা একটু কমেন্টে জানান। ওকে, 57টা আমরা দেখতে চেয়েছিলাম, 57 কাকবাণী সম্মেলন হয় মৌলানা ভাসানীর সভাপতিত্বে। ওকে, আমরা 69-এ চলে যাই। 69 গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান, এই 69-এর গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পতন হয়। পতন ঘটানোর জন্য জীবন দিতে হয়। কারা কারা জীবন দিয়েছিল আমরা একটু দেখব। শহীদ, 69-এর শহীদ। ওকে, 20 জানুয়ারি একজন শহীদ হয়। 20 জানুয়ারি একজন শহীদ হয়েছে। তারপরে 24 জানুয়ারি একজন শহীদ হয়েছে। তারপরে কি 15 ফেব্রুয়ারি শহীদ হয়েছে। 15 ফেব্রুয়ারি শহীদ হয়েছে। এরপরে কি 18 ফেব্রুয়ারি একজন শহীদ হয়েছে। তাহলে 20 জানুয়ারি শহীদ হয়েছে আসাদ। 20 জানুয়ারি শহীদ হয়েছে আসাদ, এই জন্য এটাকে আসাদ দিবস বলা হয়। কি দিবস? আসাদ দিবস। আসাদ দিবস। ওকে, 24 জানুয়ারি শহীদ হয়েছে মতিউর, এই জন্য এটাকে গণ অভ্যুত্থান দিবস বলা হয়। গণ অভ্যুত্থান দিবস। গণ অভ্যুত্থান দিবস। ওকে, এরপরে 15 ফেব্রুয়ারি শহীদ হয়েছে সার্জেন্ট জহুরুল হক। সার্জেন্ট জহুরুল হক। সার্জেন্ট জহুরুল হক। আর 18 ফেব্রুয়ারি শহীদ হয়েছে ডক্টর শামসুজ্জোহা। ডক্টর শামসুজ্জোহা শহীদ হয়েছে 18 ফেব্রুয়ারি। এবং তিনি কিন্তু বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। প্রথম শহীদ বুদ্ধিজীবী, এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছিলেন। প্রথম শহীদ বুদ্ধিজীবী। প্রথম শহীদ বুদ্ধিজীবী নাম হচ্ছে ডক্টর শামসুজ্জোহা। ডক্টর শামসুজ্জোহা। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? ওকে, এরপর আমরা চলে যাব মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের একদম কোর যে বিষয়গুলো সেগুলো আমরা আলোচনা করব। মুক্তিযুদ্ধ। ওকে, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আমাকে শুধু বলবেন বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী কে? বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী এটা কমেন্ট করবে। এরপর আমরা 1971-এর মার্চ মাস। কোন মাস? মার্চ মাস একটু দেখব। মার্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ 25 মার্চ গণহত্যা চালানো হয়। কি করা হয়? 25শে মার্চে কি করা হয়? গণহত্যা চালানো হয়। গণহত্যা চালানো হয়। যেহেতু গণহত্যা চালানো হয় এই জন্য 25শে মার্চটা হলো গণহত্যা দিবস। কি দিবস? গণহত্যা দিবস। গণহত্যা দিবস। ওকে, তাহলে গণহত্যা চালানো হয়। তাহলে গণহত্যাটা চালানোর আগে নিশ্চয়ই গণহত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই গণহত্যার পরিকল্পনা করা হয় বা পরিকল্পনা করা হয়, আচ্ছা করা হয় পরে লিখি। পরিকল্পনাকারী, গণহত্যার পরিকল্পনাকারী দুইজন ব্যক্তি গণহত্যার পরিকল্পনাকারী। একজন হচ্ছে রাও ফরমান আলী। রাও ফরমান আলী। আরেকজন হচ্ছে টিক্কা খান। আরেকজনের নাম কি? টিক্কা খান। এই রাও ফরমান আলী এবং টিক্কা খান দুইজনে গণহত্যার পরিকল্পনা করে 18 মার্চ। দুইজনে কি করে? 18 মার্চ গণহত্যার পরিকল্পনা করে। কথা ক্লিয়ার? এইভাবে সাজিয়ে গুছিয়ে পড়লে আপনার পরীক্ষায় প্রশ্ন কমন বেশি থাকবে এবং আপনি হাসতে হাসতে অ্যান্সার করতে পারবেন চাপমুক্তভাবে। আর যদি প্রস্তুতিটা গোছানো না হয় তাহলে আপনার কি হবে? পরীক্ষা কিন্তু ভালো হবে না। বুঝে গেছে? বুঝতে পেরেছেন কথাগুলো? ওকে, বুঝতে পেরেছেন? পারা যাবে ইনশাল্লাহ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো স্বাধীনতার ঘোষণা। 26শে মার্চ। 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। স্বাধীনতার ঘোষণা
দেওয়া হয়, স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। যেহেতু স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় তাহলে এটা কি দিবস? স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস। অনেকে স্বাধীনতা দিবস আর বিজয় দিবস বলতে গিয়ে ভুল করে, তাই না? স্বাধীনতা দিবস আরেকটা নাম আছে, সেটা হলো জাতীয় দিবস। স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস দুটোই হলো 26শে মার্চ। ওকে, স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। তাহলে কে ঘোষণা দেন? ঘোষক, স্বাধীনতার ঘোষক কে? জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষক কে? জিয়াউর রহমান। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন কয় তারিখে? 26শে মার্চ। তাহলে তিনি, এই জিয়াউর রহমান, তিনি কালুরঘাট বেতার কেন্দ্র সেটা আবার কোথায়? সেটা হলো চট্টগ্রাম। কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে, কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন। কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দেন। কালুরঘাট বেতার কেন্দ্র চট্টগ্রাম থেকে কি করেন? স্বাধীনতার ঘোষণা দেন। স্বাধীনতার ঘোষণা দেন। স্বাধীনতার ঘোষণা দেন। মনে থাকবে? মনে রাখা যাবে ইনশাআল্লাহ? বলেন তো মনে রাখা যাবে কিনা? শেষ মুহূর্তে আপনারা লাইভটি শেয়ার করতে পারেন, কারণ এই লাইভের মাধ্যমে আপনি যদি 10টা 12টা প্রশ্ন কমন পান, এটা কিন্তু আপনার জন্যই ভালো। বুঝে গেছে বিষয়টা? বিষয়টা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কি বলেন তো? ওকে, এরপর আমরা পড়বো ফোর্স। এরপর আমরা কি পড়বো? ফোর্স। মুক্তিযুদ্ধের ফোর্স, 3টা ব্রিগেড ফোর্স ছিল। সেটা হলো কি বলেন? JKS। JKS নামের প্রথম অক্ষর দিয়ে। তাহলে জেড ফোর্সের প্রধান কে? জিয়াউর রহমান। জেড ফোর্সের প্রধান কে? জিয়াউর রহমান। আর কে ফোর্সের প্রধান কে? খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ। এস ফোর্সের প্রধান কে? শফিউল্লাহ। এস ফোর্সের প্রধান কে? শফিউল্লাহ। শফিউল্লাহ। বুঝে গেছে? 3টা ফোর্স। ফোর্স থেকে এই জেড ফোর্সটা আসার সম্ভাবনা বেশি। জেড ফোর্সটা আসার সম্ভাবনা অনেক বেশি। জেড ফোর্সটা আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ কি? কারণ আপনারা বুঝতে পারেন, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে জেড ফোর্সটা একটু বেশি ইম্পর্টেন্ট। বুঝে গেছে? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রশ্নের মধ্যেও কিন্তু রাজনীতি আছে। যারা বুঝে তারাই পরীক্ষা ভালো দেয়, আর যারা বুঝে না তারা পরীক্ষা ভালো দিতে পারে না। ওকে, এবার সেক্টর। আমাদের কয়টা সেক্টর আছে বলেন তো? 11টা সেক্টর আছে। কয়টা সেক্টর? 11টা সেক্টর। সেক্টর 11। আর সাব সেক্টর কয়টা? সাব সেক্টর হলো 64। সাব সেক্টর মনে রাখবেন, আমাদের জেলা 64, সাব সেক্টর 64। একটা সেক্টর আমি দিয়ে দিলাম, কপাল ভালো থাকলে এটাই আসতে পারে। 1 নং সেক্টর। তাহলে 1 নং সেক্টর, 1 নং সেক্টর, 1 নং সেক্টর এটা কি? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম। চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম মিলে 1 নং সেক্টর ছিল। কেন দিচ্ছি এটা একটু দেখেন। সে হলো কমান্ডার। এই সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিল? এটা একটু মনে রাখতে হবে, জিয়াউর রহমান। জিয়াউর রহমান 1 নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিল। সুতরাং ভাগ্য ভালো থাকলে আপনার 1 নং সেক্টর থেকে প্রশ্ন আসতে পারে। 1 নং সেক্টর থেকে আসতে পারে। এখানে যে পার্বত্য চট্টগ্রামটা লিখছি, এটা বলতে কি বোঝায় আমি ক্লাসে বলেছিলাম, তাই না? যেদিন ভৌগোলিক অবস্থান পড়াইছে সেদিন বলেছিলাম পার্বত্য চট্টগ্রাম কয়টা জেলা নিয়ে গঠিত। ওকে, ক্লিয়ার? বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে একটা সেক্টরে আমি দিলাম, একটা সেক্টর, সেটা হলো চট্টগ্রাম পার্বত্য। 1 নম্বর সেক্টর, সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। পার্বত্য চট্টগ্রাম বলতে কি বোঝায় বলেন তো? পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম মানে হলো, পার্বত্য চট্টগ্রাম মানে হলো 3টা জেলা। রা, খা, বা মানে কি? রাঙ্গামাটি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, খাগড়াছড়ি আর বান্দরবন। সবচেয়ে বেশি পাহাড় আছে এই বান্দরবন জেলায়। কোন জেলায়?
বান্দরবন জেলায়। কোন জেলায়? বান্দরবন জেলায়। ওকে, কথা ক্লিয়ার? মনে থাকবে? কার কার মনে থাকবে ইনশাল্লাহ বলেন। কার কার মনে থাকবে একটু ইনশাল্লাহ বলেন। ওকে, এবার সংবিধান। সংবিধান থেকে কি পড়বেন? সংবিধান থেকে দুইটা জিনিস পড়বেন। একটা হলো গণপরিষদ, আরেকটা হলো সংবিধান প্রণয়ন কমিটি। সংবিধান প্রণয়ন কমিটি দুই পাশে লিখলাম। দেখেন এই যে গণপরিষদ মোট সদস্য স্পিকার, গণপরিষদের স্পিকার থাকবে, ডেপুটি স্পিকার থাকবে, আরেকজন সভাপতি থাকবে। সভাপতিটা আগে লেখা দরকার ছিল, সভাপতি। ওকে, তাহলে দেখি তো মোট সদস্য 403। স্পিকার শাহ আব্দুল হামিদ। ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। সভাপতি হচ্ছে মৌলানা আব্দুর রশিদ। মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। ওকে, আর সংবিধান প্রণয়ন কমিটির সদস্য, মোট সদস্য 34 জন। সভাপতি ডক্টর কামাল হোসেন। নারী সদস্য একমাত্র নারী রাজিয়া বানু। বিরোধী দলের সদস্য একমাত্র বিরোধী দলীয় সদস্য, তার নাম হলো সুরঞ্জিত সেনগুপ্ত। আশা করি আপনারা এই তথ্যটা মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, কারণ পরীক্ষায় প্রশ্ন আসবে, এখান থেকে আসবে, হাসতে হাসতে আপনাকে অ্যান্সার দিতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার কিনা একটু বলেন তো। ওকে, এবার দেখেন সংবিধানের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আমরা একটু দেখব। সেটা কি বলেন? সেটা হলো সংবিধানের মূলনীতি আর স্বাধীনতা। সংবিধানে আমাদের কয়েকটা স্বাধীনতা দেওয়া হয়েছে, ওইটা পরীক্ষায় আসে, প্রাইমারি পরীক্ষাতে অসংখ্যবার আসছে, অন্যান্য চাকরি পরীক্ষা আসবে। একটা হলো মূলনীতি, আরেকটা হলো সংবিধান আমাদের কিছু স্বাধীনতা দিয়েছে। কি স্বাধীনতা দিয়েছে দেখেন, একদম ম্যাজিক হয়ে যাবে, আজকে পড়া পানি হয়ে যাবে। দেখেন, আমরা একটু বলবো যাস গদ কি বুঝলাম আমরা বলেন তো? তার মানে জাতীয়তাবাদ। মূলনীতির 1 নাম্বারটা আছে জাতীয়তাবাদ। প্রথমে মূলনীতি 8 নং ধারা বলা আছে, তারপর আবার জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এগুলো আলাদা করে বলা আছে। সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো আবার আলাদা করে বলা আছে 9, 10, 11, 12 নম্বর অনুচ্ছেদে। বুঝে গেছে? আগে এবার স্বাধীনতার কথা দেখি। সংবিধান কয়েকটা স্বাধীনতার কথা বলেছে। কি কি বলেছে আমরা একটু দেখি। সচিপের ধস মানে চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে। চলাফেরার স্বাধীনতা। ওকে, সমাবেশের স্বাধীনতা, তাহলে সমাবেশ লিখে দেখি। সংগঠনের স্বাধীনতার কথা বলা আছে।
এগুলো প্রাইমারি এবং অন্যান্য চাকরি পরীক্ষায় অসংখ্যবার এসেছে। গত বছরের একটা পরীক্ষা আসছিল যে পেশার স্বাধীনতা কয় নাম্বার অনুচ্ছেদে আছে, দেখেন এখন মিলে যাবে। দেখেন, চিন্তা বিবেক বা বাক স্বাধীনতা, চিন্তা বিবেক বা বাক স্বাধীনতা। ওকে, এরপর হলো পেশার স্বাধীনতা, পেশার স্বাধীনতা, পেশার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা। ওকে, এরপর হচ্ছে সম্পত্তির স্বাধীনতা, আপনি ইচ্ছা করে সম্পত্তি অর্জন করতে পারবেন, সম্পত্তি অর্জন করার আপনার স্বাধীনতা থাকবে। দেখেন এগুলো বলা আছে 36, 37, 38, 39, একবার ধারাবাহিকভাবে 40, 41, 42। হঠাৎ করে আপনার প্রশ্ন আসলো পেশার স্বাধীনতা কয় নাম্বার অনুচ্ছেদে আছে, তাহলে আপনি চোখটা বন্ধ করে চর্ষচিপের ধস লিখে পের মানে পেশার স্বাধীনতা কয় নাম্বারে পড়ে ওটা সুন্দর করে অ্যান্সার করে দিবেন, আর ভুল হবে না। আর যদি খালি মুখস্থ করেন যে চলাফেরার সময় সংগঠন, চলাফেরার সময় সংগঠন, পরীক্ষা হলে যে নিশ্চিত ভুলে যাবেন, সঠিক অ্যান্সারটা আপনার মাথায় আসবে না। সুতরাং এই টেকনিকটা দেখেন, চর্ষচিপের ধস, চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা বিবেকের স্বাধীনতা, পেশা, ধর্মীয় স্বাধীনতা, সম্পত্তির অধিকার। আপনার পাশে ধারাগুলো দেওয়া আছে, সুন্দর করে পড়েন, পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তাহলে মূলনীতি এবং এই স্বাধীনতা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, সুতরাং একটু মনোযোগ দিয়ে এটা পড়বেন। আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আন্তর্জাতিক আমি কোন টপিকগুলো পড়তে হবে এটা বলে দেবো, সময় অনেক হয়ে গেছে। আপনারা পারেনও, পরীক্ষা অ্যাটেন্ড করবেন, অবশ্যই পারবেন। আমি শুধু টপিকগুলো বলে দিব। আমার ইচ্ছা ছিল বর্ণনা করতে, কিন্তু আসলে সময় নাই। দীর্ঘক্ষণ যদি দীর্ঘক্ষণ যদি ক্লাস নেই, ক্লাসের গুরুত্ব হারিয়ে যাবে, তখন আর আপনাদের মনোযোগ থাকবে না। তাহলে আমি শুধু বলে দিচ্ছি আন্তর্জাতিক কোন কোন জায়গায় পড়বেন। কোন কোন জায়গাটা নক করবেন এটা দেখেন। 1 নাম্বার পড়বেন সভ্যতা। কোন কোন সভ্যতা পড়বেন, মুখে বলি, লেখার টাইম নাই। সেটা হলো পড়বেন মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, ইনকা সভ্যতা, ইজিয়ান সভ্যতা, মায়া সভ্যতা। এই সভ্যতাগুলো পড়বেন, সভ্যতা পড়বেন। এরপরে কি পড়বেন, গুরুত্বপূর্ণ অঞ্চল। কি কি অঞ্চল পড়বেন আমি একটু বলে দিচ্ছি। অঞ্চল, দক্ষিণ এশিয়া পড়বেন, দক্ষিণ এশিয়া। ওকে, এরপরে পড়বেন মধ্য এশিয়া, মধ্য এশিয়া পড়বেন, এশিয়া পড়বেন, রাজধানী সহ কিন্তু। ওকে, ইউরোপের মধ্যে পড়বেন নর্ডিক অঞ্চল, নর্ডিক অঞ্চল পড়বেন। নর্ডিক অঞ্চল পড়ার পরে পড়বেন ওকে হর্নস অফ আফ্রিকা পড়বেন, হর্নস অফ আফ্রিকা, হর্নস অফ আফ্রিকা। এরপরে আরেকটা অঞ্চল পড়বেন বাল্টিক অঞ্চল, বাল্টিক, বাল্টিক। এই অঞ্চলগুলো পড়বেন, এখান থেকে পরীক্ষা আসে। এই অঞ্চলগুলো একটু ভালো করে দেখবেন, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এরপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে যুদ্ধ, যুদ্ধ, গৃহযুদ্ধ এবং আন্তর্জাতিক যুদ্ধ, যেমন আফিম যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ, তারপরে হচ্ছে কি শতবর্ষব্যাপী যুদ্ধ, তারপরে হচ্ছে কি পড়বেন হচ্ছে কোরিয়া যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ ইত্যাদি যুদ্ধ পড়বেন। এরপরে পড়বেন বিপ্লব, বিপ্লব, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, তারপরে হচ্ছে শিল্প বিপ্লব, আরব বসন্ত, এগুলো পড়বেন। তারপরে পড়বেন চুক্তি, গুরুত্বপূর্ণ যে চুক্তিগুলো আছে, হ্যাঁ, ক্যাম্প ডেভিড চুক্তি, তারপর কি প্যারিস চুক্তি, ভার্সাই চুক্তি, তারপরে হলো তাশখন্দ চুক্তি, এই চুক্তিগুলো পড়বেন, চুক্তিগুলো পড়বেন। তারপরে আন্তর্জাতিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হলো জাতিসংঘ, সেই জাতিসংঘটাও পড়বেন। জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ, স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্য ইত্যাদি পড়বেন। বুঝে গেছে? জাতিসংঘের বিশ্বসাহিত্য সংগঠনগুলো পড়বেন, সদর দপ্তর পড়বেন, গুরুত্বপূর্ণ কিছু সাল পড়বেন, হয়ে যাবে। তারপরে রিসেন্ট বা সাম্প্রতিকের মধ্যে যেটা পড়বেন নোবেল পুরস্কার। আমরা নোবেলের উপর একটা ক্লাস নিয়েছি, সেই ভিডিওটা আবার নতুন করে দেখতে পারেন। নোবেল পুরস্কার এই বছর কারা নোবেল পাইলো এবং গুরুত্বপূর্ণ নোবেল কাহিনী যেগুলো আছে সেটা পড়তে হবে। যেমন হচ্ছে উপমহাদেশে শান্তিতে কে পেয়েছে, উপমহাদেশে প্রথম কে পাইছে, উপমহাদেশে শান্তিতে প্রথম কে পাইছে, হ্যাঁ, রাজনীতিবিদ হয়েও কে নোবেল পেয়েছে শান্তিতে,
কি সাহিত্যে নোবেল পেয়েছে, দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পেয়েছে, এরকম কিছু বিষয় আপনাকে পড়তে হবে। বুঝে গেছে? ক্লিয়ার? আপনারা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন কি? তাহলে এই বিষয়গুলো যদি পড়েন তাহলে সাব ইন্সপেক্টর পরীক্ষা আপনারা অনেক ভালো দিতে পারবেন, অনেক ভালোও করতে পারবেন। বুঝে গেছে? সুতরাং আপনাদের প্রতি শুভকামনা, দোয়া, মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। পরীক্ষাটা ভালো দেন। খুব সাম্প্রতিক নিয়ে কিছু বলেন, এই যে নোবেলটা পড়বেন, নোবেল পড়বেন সাম্প্রতিক, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। আর সাম্প্রতিক যে কিছু ঘটনাবলী আছে ওইটা পড়বেন, তাইলেই হবে। বুঝে গেছে? সাম্প্রতিক কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী আছে, সেই ঘটনাবলী পড়বেন, তাইলেই হবে আপনাদের সবার জন্য। জীবনটা তো যুদ্ধ ক্ষেত্র, আর কি যুদ্ধ করবো? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ করতেই হবে, প্রতিনিয়ত করতে হবে, জয় লাভ না করা পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য মন খুলে দোয়া করছে, আল্লাহ পাক আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক, সবাই সফল কাম হন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে বিদায়, সবাই বিদায় নেবেন। সবাই জানাবেন ক্লাসটা কেমন লাগলো। ওকে, আর কয়টা কমন পড়ে এটা আমাকে জানাবেন নেক্সট ক্লাসে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠান্ডা আছে না?